সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি আশা করি তোমরা সুস্থ আছো, ভালো আছো এবং তোমাদের যে পবিত্র দায়িত্ব লেখাপড়া করা তোমরা সেটা নিয়েই ব্যস্ত আছো। আমি গত ক্লাসে তোমাদেরকে একটু অনুরোধ করেছিলাম যে আমি জানি যে তোমরা অনেকেই মোবাইল ফোন ব্যবহার করছো। তোমাদের অভিভাবকরা আমাদের সামনে এমন করে বলে মাঝে মধ্যে, সবার জন্য নয়, যে আসলে তোমরা মোবাইল ফোন ব্যবহার করে ইন্টারনেট ব্যবহার করছো কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল তোমরা বা কাঙ্ক্ষিত যে লক্ষ্যমাত্রা তোমরা সেটা অর্জন করতে পারছো না। তার মানে তোমরা অনেক সময় আমাদের ক্লাসগুলো সুন্দরভাবে না দেখে, পড়াশোনা না করে, তোমরা মোবাইল ফোন ডাটা ব্যবহার করে তোমরা অনেক সময় অন্যান্য বিনোদনমূলক কোনো অনুষ্ঠান বা বিনোদন করে থাকো। আমি তোমাদেরকে অনুরোধ করব, বাবা, তোমাদের বিনোদন করার জীবনে যথেষ্ট সময় তোমরা পাবে, ওগুলো বাদ দিয়ে তোমরা চমৎকারভাবে, বাবারা, তোমরাই ক্ষতিগ্রস্ত হবে। বাবারা, আমরাও কোনো সমস্যা হবে না, আমাদের তোমাদের বাবা মায়েরও কোনো সমস্যা হবে না, তোমরাই পরিণামে ক্ষতিগ্রস্ত হবে। তা আমি অনুরোধ করব তোমাদেরকে, তোমরা লক্ষ্মী ছেলের মতো করে, যে প্লিজ তোমাদের সামনে আর কিন্তু বেশি সময় নেই, তোমরা লক্ষ্মী ছেলে মেয়ের মতো তোমাদের বাবা মায়ের কথা শোনো এবং একটু ভালো করে পড়াশোনা করার চেষ্টা করো। তা আমি তোমাদেরকে এই প্রত্যাশা রেখে আমি গতদিন তোমাদেরকে 2টা সৃজনশীল প্রশ্ন দিয়েছিলাম। আমি আজকেও তোমাদেরকে 2টা সৃজনশীল প্রশ্ন উপস্থাপন করার চেষ্টা করছি। তা আমি আসলে সৃজনশীল প্রশ্ন তো আসলে উপস্থাপন করে উত্তরগুলো বলে দেওয়া সম্ভব নয়। তারপরেও যদি কখনো তোমাদের কারো ব্যক্তিগতভাবে কোনো প্রশ্ন বুঝতে সমস্যা হয়, উত্তরের জন্য মনে করো যে তোমার একটু সমস্যা হবে, তুমি ব্যক্তিগতভাবে ফোনে যোগাযোগ করলে এটা আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আর আমি ব্যক্তিগতভাবে এতটুকু বিশ্বাস আমার জন্মেছে যে আমাদের প্রতিষ্ঠানের ছেলে মেয়েরা এরা বাংলার থেকে যদি কোনো প্রশ্ন পড়ে তাহলে ক নম্বর এবং খ নম্বর প্রশ্নটা যদি তারা পারে তাহলে গ এবং ঘ নম্বরে তাদেরকে আটকাতে পারবে না। তাদের হাতের লেখাও চমৎকার এবং তারা চমৎকারভাবে লিখতে পারলে ইনশাল্লাহ সে একটা চমৎকার প্রশ্ন হবে, ভালো হবে এবং সে প্রশ্নে তারা যথেষ্ট নম্বর ক্যারি করতে পারবে। এই প্রত্যাশা রেখেই আমি আজকে 2টা সৃজনশীল প্রশ্ন তোমাদের জন্য উপস্থাপন করব। কিন্তু আমি বারবারই বলেছি, গত ক্লাসেও বলেছি, তোমাদের বাংলায় যদি ভালো নম্বর পেতে মন চাই, তোমরা যদি মনে করো যে বাংলায় আমার A+ পেতে হবে, বাংলায় একটা হ্যান্ডসাম নাম্বার পেতে হবে, তাহলে অবশ্যই সৃজনশীলের চেয়ে তোমাকে অবশ্যই নৈর্ব্যক্তিকে গুরুত্ব দিতে হবে বেশি। কারণ সৃজনশীল যেমন তেমন, নৈর্ব্যক্তিকের একটা ভুল হয়ে গেলে কোনো ক্ষমা তুমি পাবে না। আমি বারবার করে বলছি এবং সেজন্য তোমাদেরকে অনুরোধ করছি যে তোমরা অনলাইনে গিয়ে নৈর্ব্যক্তিকের পরীক্ষা দাও। কেন? ওখানে পরীক্ষা দিলেই, হ্যাঁ, তুমি যদি মনে করো আমি একসাথে সবগুলো পরীক্ষা দিতে পারবো না, সমস্যা নেই, তুমি যে কয়টা একটা বিষয় পরীক্ষা দিতে চাও সেটাও তুমি পারবে। তুমি 2টা 3টা 4টা 5টা বিষয় পড়ে পরীক্ষা দিতে চাও সেটাও পারবে। 10টার উপরে পরীক্ষা দিতে চাও সেটাও পারবে। গদ্যগুলোর উপরে পরীক্ষা দেবে সেটাও তুমি পারবে। তার মানে কি, তোমার অপশান রয়েছে, বাবা। তুমি যদি এটা একটা গেম খেলার মতো, বাবা, গেমসের মতো, তুমি ল্যাপটপে, কম্পিউটারে, আমি জানি তুমি গেম খেলো, মোবাইল ফোনে গেম খেলো, এইটাও তুমি একটা গেম খেলো না, বাবা। লেখাপড়া নিয়ে একটা গেম খেলো, দেখবে যে কি সুন্দর তোমার লাগবে, কত ভালো লাগবে, সেটা তুমি নিজে কল্পনাও করতে পারবে না। তাই যাই হোক, এরকম করে স্বনির্বন্ধ অনুরোধ জানিয়ে তোমাদেরকে আমি 2টো প্রশ্ন দেওয়ার চেষ্টা করছি। মিতু শুধু বোবা নয়, ঈষৎ কালো, অনেক চেঁচিয়ে বললে তবে শুনতে পাই, সব কথা শোনার দরকারও হয় না তার, ঠোঁট নাড়া বা আর মুখের ভাব দেখেই সে সব বুঝতে পারে। এছাড়া আর একটা ষষ্ঠ ইন্দ্রিয় আছে যার সাহায্যে এমন সব জিনিস বুঝতে পারে, এমন সব জিনিস মনে মনে সৃষ্টি করে, সাধারণ বুদ্ধিতে যার মানে হয় না। মিতুর জগৎ, চোখের জগৎ, দৃষ্টির ভিতর দিয়েই সৃষ্টিকে গ্রহণ করেছে। সে শুধু গ্রহণ করেনি, নতুন রূপে নতুন রং আরোপ করেছে তার। আমি মনে করি এই প্যাসেজটুকুর এতটুকু পড়ার পরেই এই প্যাসেজটাকে কোথায় ইন্ডিকেট করছে এবং আমরা কোন জায়গার প্রশ্ন আলোচনা করতে চলেছি, এটা আমার বিশ্বাস আমার শিক্ষার্থীরা অত্যন্ত সহজেই সেই দিকটাকে ধরতে পারে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। শুভা ছোট গল্প থেকে। শুভার পুরো নাম কি ছিল নিশ্চয়ই তোমরা জানো, যে সুভাষিনী। তার পিতামাতা তার নাম রেখেছিল সুভাষিনী। পিতামাতার মনে শুভা সর্বদা জাগরূক ছিল কেন? দেখো, বইয়ের এই গল্পের প্রথম দিকেই যে
সর্বদা জাগরুক ছিল কেন? যে আসলে শুভা তো একটু বাক প্রতিবন্ধী একটা মেয়ে, তাই এই বাক প্রতিবন্ধী হওয়ার কারণে শুভার মা নিজেকে খুব অসহায় এবং একটা মানে কালপিট মনে করত, বা সে নিজেরই দোষ। কারণ কোনো একটা সন্তান, বিশেষ করে কন্যা সন্তান, যখন এরকম কোনো অঙ্গহানি হয় বা কোনো সমস্যা হয়, তদ্রূপ সেই সময়ে ওইরকম যে মারা আছে, সে মারা মনে করে এটা মনে হয় একটা মায়েরই একটা ত্রুটি। এই মায়ের ত্রুটির কারণে সে মনে করে কি যে তার কারণেই তার মায়ের আজকের এই পরিণতি হয়েছে। এবং তার বাবাও তাকে অনেক বেশি স্নেহ করে, ভালোবাসে, এবং তার মধ্যে যে সমস্যা তাকে নিয়ে চিন্তা করে। সেই সমস্ত কারণেই তার পিতামাতার মনে সর্বদা শুভা জাগরুক ছিল আর কি। উদ্দীপকের মৃত্যুর নিজস্ব জগৎটির সাথে ভাষাহীন শুভার নিবৃত জগতের সম্পর্ক ব্যাখ্যা করো। এটা আমি মনে করি যে তোমরা চমৎকারভাবে ব্যাখ্যা করতে পারবে। মুখের ভাব বই আজন্মকাল, যাহার অন্য ভাষা নাই, তাহার চোখের ভাষা অসীম, উদারতল স্পর্শী গভীর। শুভা সম্পর্কে পর্যবেক্ষণ উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো। আসলে বাস্তব জীবনে যদি তোমরা এরকম কোনো লোকের সাক্ষাৎ পেয়ে থাকো, দেখবে যে আমি অত্যন্ত শ্রদ্ধা রেখে বলছি এবং কষ্ট স্বীকার করে বলছি, আল্লাহ তাদেরকে এরকম করেছে। আমরা কখনো কখনো রাস্তাঘাটে, হাটে বাজারে দেখবা যে একটা অন্ধ মানুষকে আমরা দেখতে পাই। তুমি যদি দুটো চোখ অন্ধ করে সামনের দিকে হাঁটতে শুরু করো, দেখবা যে তুমি কিছুই দেখতে পাবে না। কিন্তু তোমার সামনে দিয়ে সেই একজন অন্ধ ব্যক্তি কি করে যে তাকে সৃষ্টিকর্তা এত ক্ষমতা দিয়েছে, তার চোখ দেয়নি, অথচ সে চমৎকারভাবে এক অঞ্চল থেকে এক অঞ্চল হেঁটে চলে যাচ্ছে। রিক্সা, ভ্যান, গাড়িগুলো তাকে আক্রমণ করতে পারছে না বা কোনো সমস্যা হচ্ছে না, এবং সে কোনো প্রকার সমস্যা ছাড়া সে এটাকে পার হয়ে চলে যাচ্ছে। আমি মনে করি যে সৃষ্টিকর্তা কখনো কখনো আমাদের সামনে এই সমস্ত মানুষ আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্যই পাঠান। তারপরেও সেই সমস্ত মানুষের তো আসলে কোনো দোষ না। সেই জন্য মনে হয় সৃষ্টিকর্তা তাদের আর একটা ইন্দ্রিয় দিয়ে দেয়, যে যার মাধ্যমে তারা এই সমস্ত বুঝতে পারবে। ঠিক একইভাবে উদ্দীপকের মৃত্যুর নিজস্ব জগৎটির সাথে ভাষাহীন শুভার নিবৃত জগতের সম্পর্ক ব্যাখ্যা করতে বলা হয়েছে, যে দুজনের মধ্যে কোথায় কম্পারিজন এনে তুমি আলোচনা করতে পারো। মুখের ভাব বই আজন্মকাল, যাহার অন্য ভাষা নাই, তার চোখের ভাষা অসীম, উদারতল স্পর্শী গভীর। শুভা সম্পর্কে এ পর্যবেক্ষণ উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো। তা আমি যে কথাগুলো এইমাত্র বললাম সেটাও তোমার এটার জন্য প্রযোজ্য হবে। এই যে আসলে তাদের বিশেষ কোনো ক্ষমতা থাকে, তাদের মানে অন্যরকম, অনেক সময় গন্ধ শুকে তারা বলে দিতে পারে, শব্দ শুনে তারা বলে দিতে পারে, যেটা আমরা সাধারণ মানুষরা পারি না। সৃষ্টিকর্তা তাদের অন্তত দুঃখের মধ্যেও এতটুকু তাদেরকে আল্লাহ সৃষ্টিকর্তা তাদেরকে দিয়েছেন। আসো এবার আমরা আর একটা প্রশ্ন দেখি। প্রায় মাস তিনেক হলো লন্ডনে আসা, কিন্তু পড়াশোনার চাপে এদিকটাই আশাই হয়নি তানজিমের। আজ বিকেলেই প্রথম সে টেমস নদীর পাড়ে এলো। নদীর গতিশীল স্রোতের দিকে চোখ পড়তেই দুরন্ত শৈশবের স্মৃতি বিজড়িত পদ্মা পাড়ের দিনগুলির কথা মনে পড়ে গেল। হঠাৎ লন্ডনের মতো অত্যাধুনিক শহর তার কাছে কেমন যেন বিষাদময় মনে হতে লাগলো। মাইকেল মধুসূদন দত্তের জন্ম ও মৃত্যু লিখতে হবে তোমাদেরকে। দেখো, এটা একটা চমৎকার প্রশ্ন, ছোট প্রশ্ন, কিন্তু আমি মনে করি যে এখান থেকে কি শুধু প্রশ্নটা পড়বে শুধু জন্ম আর মৃত্যু নিয়ে? না, তার জন্ম কোথায়, তার জন্মস্থান, তার পিতার নাম, তার মাতার নাম, কত সালে তিনি খ্রিস্ট ধর্মে দীক্ষিত হয়েছেন, তারপরে কেন তিনি মাইকেল উপাধি পেলেন, তারপরে এই যে ইন ডিটেলস তার উল্লেখযোগ্য গ্রন্থগুলো কি, তার আমরা যে একটা প্রশ্ন তো একেবারে প্রায় অধিকাংশ প্রশ্নতেই পেয়ে থাকি এসএসসি পরীক্ষায়, এটা থাকেই যে তিনার যে মেঘনাদ বধ কাব্য, এটা কে লিখেছেন, বা এগুলো তার অনবদ্য সৃষ্টি ইত্যাদি ইত্যাদি, এটা নিয়ে প্রশ্ন থাকবেই। স্নেহের তৃষ্ণা বলতে কবি কি বুঝিয়েছেন? স্নেহের তৃষ্ণা
আসলে কি, আমরা যদি পানি পান করি তাহলে কিন্তু আমাদের একটা তৃষ্ণা মিটে যায়। কিন্তু কবি বিদেশে থেকে পানি পান করছেন, তার স্নেহের তৃষ্ণা মিটে যাচ্ছে, তার পানির কোনো আর আকর্ষণ থাকছে না। কিন্তু কবির একটা জায়গায় একটা সমস্যা থেকেই যাচ্ছে, একটা তৃষ্ণা থেকেই যাচ্ছে, যে স্নেহের তৃষ্ণা, অর্থাৎ যে কপোতাক্ষ নদ তাকে মায়ের মতো স্নেহ করত, এই তৃষ্ণা তো সে কোনো পানি খেয়ে বা অন্য কোনো জায়গায় সেই তৃষ্ণাটাকে সে নিবারণ করতে পারছে না। তা আসলে স্নেহের তৃষ্ণা বলতে ওই রকম, সেই যে নদীটা রয়েছে, সেই নদী তাকে লালন পালন করে যে স্নেহ মাখা দিয়ে, যে স্নেহ দিয়ে, ভালোবাসা দিয়ে তাকে লালিত পালিত করে তুলেছিল, সেই স্নেহের তৃষ্ণারই তিনি অভাব অনুভব করছেন। উদ্দীপকে তানজিমের সাথে কপোতাক্ষ নদ কবিতার কবির কোন দিকটির সাদৃশ্য আছে ব্যাখ্যা করে। আমি মনে করি এই সমস্ত প্রশ্ন তোমরা অত্যন্ত চমৎকারভাবে লিখতে পারো। উদ্দীপকটি কপোতাক্ষ নদ কবিতার খণ্ড চিত্র মাত্র, উদ্দীপকটির উক্তিটির যথার্থতা নিরূপণ করো। এইটাও, এই ধরনের প্রশ্ন তোমাদের কাছে ভাত মাছ হয়ে যাবে ইনশাল্লাহ। আমি তোমাদেরকে আগেই বলেছিলাম, এই যে 3 নাম্বার 4 নাম্বার প্রশ্নেই কখনো কখনো সম্পূর্ণ ভাব প্রকাশ করেছে কিনা, আংশিক করেছে কিনা, বা কোথায় বৈসাদৃশ্য রয়েছে, কোন কোনগুলোতে সাদৃশ্য রয়েছে, এই ধরনের প্রশ্ন লিখতে লিখতেই তোমাদের সৃজনশীলের জগৎটা তৈরি হয়েছে। তা আমি বিশ্বাস করি তোমরা এই প্রশ্নটাকে অত্যন্ত চমৎকারভাবে লিখতে পারবে। তা তোমরা লিখে ফেলবে বাবারা। তোমাদের হাতের লেখা চমৎকার করতে হবে, দ্রুত করতে হবে, সেই রকম প্রত্যাশা রেখেই আজকে আমি শেষ করছি যে তোমরা চমৎকারভাবে লিখবে। কোনো প্রবলেম হলে আমাদের সঙ্গে বা আমার সঙ্গে যোগাযোগ করবে। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, বাবা মায়ের কথা শুনে চলো, কোনো বাইরে ঘোরাঘুরি করে জীবনের মূল্যবান সময়টাকে তোমরা নষ্ট করো না। তোমাদের সুখী এবং সমৃদ্ধ জীবন কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।